গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এই চ্যানেলে ক্লাস 7, 8, 9, 10 এই চারটি ক্লাসের অঙ্ক এবং পরিবেশ ও বিজ্ঞান এই চ্যাপ্টারের ভিডিওগুলো আমরা দিই। অর্থাৎ ক্লাস 7 ও 8-এর পরিবেশ ও বিজ্ঞান আর ম্যাথামেটিক্সের ভিডিওগুলো, আর ক্লাস 9 আর 10-এর ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এই ভিডিওগুলো আমরা কন্টিনিউ দিই। এই চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে। আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর ম্যাথামেটিক্স 4 নম্বর অধ্যায় আয়তঘন। তো এটা হচ্ছে আমাদের পরিমিতির একটা পার্ট, পরিমিতির প্রথম চ্যাপ্টার বলা যেতে পারে। আয়তঘনর ইংলিশ টার্ম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারাবোলয়েড, ঠিক আছে? তো এই যে রেক্ট্যাঙ্গুলার প্যারাবোলয়েড, এর হচ্ছে বাংলা হচ্ছে আয়তঘন, আর একে কিউবয়েডও বলা হয়, ঠিক আছে? তো এই আয়তঘনর আর একটা বাংলার নাম হলো সমকোণী চৌপল। প্রথমে জানতে হবে যে আয়তঘনটা অ্যাকচুয়ালি কী। আয়তঘন হলো, তোমরা বাড়িতে সকলেই দেখেছো যে অ্যাকোরিয়াম দেখতে কেমন হয়? দেখবে এর হচ্ছে 6টা তল থাকে, উপরে একটা, নিচে একটা, দুটো, এদিকে একটা, এদিকে একটা, 4টে, আর পিছনে একটা, সামনে একটা, দুটো, মোট 6টা। যদি সহজভাবে বলা যায়, দেশলাই বাক্স। তো দেশলাই বাক্সে এটাও একটা সমকোণী চৌকো। দেখো, এটা একটা দেশলাই বাক্স। তো এই দেশলাই বাক্সে একটা তল, এর পিছনে একটা, দুটো, 3 নম্বর, 4 নম্বর, এপারে 5 নম্বর, 6 নম্বর। তাহলে এইটা হলো একটা সমকোণী চৌপল বা একটা আয়তঘন। তো সমকোণী চৌপলের কি কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, আর উচ্চতাও থাকে, তাই তো? দৈর্ঘ্য কোনটা? বলো, এইটা হচ্ছে একটা দৈর্ঘ্য, এইটা। প্রস্থ হচ্ছে এইটা। আর উচ্চতাটা কোনটা? উচ্চতাটা হচ্ছে এই যে এই উচ্চতাটা, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এই 3টে অপশান থাকে। তাহলে আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। এবারে এই আয়তঘনটা কখন ঘনক হয়ে যায়? ঘনক কোথায় আয়তঘন হবে? তো আয়তঘন, তোমার লুডোর ছক্কা দেখেছো? লুডোর ছক্কায় দেখবে এই যে 6টা তল সবকটা সমান হয়, অর্থাৎ এটাও যা, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, সবগুলো সমান। সেটাকে বলবো আয়তঘন, সেটাকে বলবো ঘনক। তাহলে আয়তঘনতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা আলাদা থাকে, আর ঘনকে একটাই দৈর্ঘ্য থাকে, সেটা 6টাতেই সমান। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। কয়েকটা জিনিস আমাদের একটু জানতে হবে, সেটা হলো সমকোণী চৌপলে কটি মাত্রা থাকে? সমকোণী চৌপলে 3টি মাত্রা থাকে, আর সমকোণী চৌপলের তল থাকে 6টি, ঠিক আছে? আর একটা জিনিস জানতে হবে, সমকোণী চৌপলে কটা শীর্ষবিন্দু থাকে? 8খানা শীর্ষবিন্দু থাকে। তোমরা দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, ঠিক আছে? আর 12টি ধার থাকে, ধার থাকে 12টি। এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, মোট 12টা ধার থাকে, ঠিক আছে? ধার মানে কোনগুলো বোঝায়? এই যে এইগুলো ধার। এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, এরকমভাবে দেখবে 12খানা ধার আছে। তাহলে আমাদের এমসিকিউ বা শর্ট প্রশ্নের জন্য আমাদের এই কটা প্রশ্ন দরকার হয়। মোট 12টি ধার থাকে, 8টি শীর্ষবিন্দু থাকে, ঠিক আছে? আর আমাদের মাত্রা থাকে 3টি, আর তল থাকে 6টি, ঠিক আছে?
এবার আমরা এই চ্যাপ্টারে অঙ্কগুলো করতে গেলে আমাদের যে ইম্পর্টেন্ট সূত্রগুলো প্রয়োজন সেগুলো আমরা দেখে নেব। দেখো, সূত্র নম্বর 1, সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে সমকোণী চৌপল এর সমগ্র তলের ক্ষেত্রফল কত, তার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার ঘনকের সমতলের ক্ষেত্রফল কত হবে? ঘনক মানে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটাই থাকে, তার সূত্র হচ্ছে 6a², অর্থাৎ এ হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর যে দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটাকে স্কোয়ার করব আর 6 গুণ করলে আমাদের সমতলের ক্ষেত্রফল পাওয়া যাবে। এবারে একটা জিনিস জানতে হবে যে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা ধরো যে ঘর আমাদের আছে, ধরো আমাদের ঘরও একটা সমকোণী চৌপলের মধ্যে পড়ে, দেশলাইটাও সমকোণীর মধ্যে পড়ে, তো এর বলেছে কি 4 দেয়ালের ক্ষেত্রফল, অর্থাৎ যে 4টে দেওয়াল আছে সেই দেয়ালের ক্ষেত্রফল। তোমরা ঘরের কথা চিন্তা করো, ঘরে মেঝে থাকে, ছাদ থাকে আর 4টে দেওয়াল থাকে, তো সমকোণী চৌপলও ঠিক তাই। এইটা যদি ছাদ হয় আর এইটা যদি মেঝে হয়, তাহলে বাকি 4টে দেয়াল রয়েছে, এই ধারে, এই ধারে, এই ধারে, এই ধারে 4টে দেয়াল রয়েছে। সেই 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কী? সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি? ভূমির পরিসীমা, আমরা জানি এটা, তা ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। 4 নম্বর হচ্ছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে আয়তঘন এর কর্ণের দৈর্ঘ্য, এই যে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য কত? √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা হচ্ছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবার জানতে হবে আয়তঘনের আয়তন। আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ভূমির ক্ষেত্রফল হয় ইন্টু উচ্চতা। এই দুটো সূত্রের মধ্যে এইটা জানলেই হবে, এটাও দেওয়া রয়েছে। আর জানতে হবে কি? ঘনকের আয়তন। ঘনকের আয়তন হচ্ছে a³ ঘন একক, অর্থাৎ এ হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ ইন্টু এ ইন্টু এ। কেন এ? কারণ দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা ওই তিনটে এ হয়, তাহলে a³। আর একটা মেন জিনিস তোমায় জানতে হবে, সেটা হচ্ছে 1 লিটার সমান সমান কত ঘন ডেসিমিটার। সবসময় খেয়াল রাখবে, তোমাদের এইসব অঙ্কতে আছে যে কোনো একটা আয়তঘন আছে, তাতে কত জল ধরবে, কত লিটার জল ধরবে, তো সেটা করার জন্য আমাদের কী করতে হবে? ঘন ডেসিমিটার আনতে হবে, সেখান থেকে আমরা লিটারে কনভার্ট করব। তাহলে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই 8টা সূত্র তোমরা তুলে নাও, এই 8টা সূত্রতে তোমাদের সমস্ত অঙ্কগুলো এই চ্যাপ্টারের সমস্ত খুবই সহজ অঙ্কগুলো তোমরা সব করতে পারবে। তো চলো এবার এক্সারসাইজে যাওয়া যাক। কোষে দেখি 4, একটা বলেছে আমরা পরিবেশের 4টি আয়তঘনকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। তোমরা নিজেরাই পারবে। ঘনকার মধ্যে পড়ে দেশলাই, একটা বই, অ্যাকোরিয়াম, খাতা, এগুলো পড়ে। ঘনকের মধ্যে তোমার পড়বে ধরো লুডো ছক্কা বা ওই জাতীয় কিছু কাঠের টুকরো, এগুলো তোমাদের হয়ে থাকে। বা চারকোনা যে আমাদের যে বক্সগুলো হয়, হ্যাঁ, চারকোনা যে সমান চারকোনা যে বক্সগুলো হয়, চিনি রাখার যে কোটো বা আমাদের মরিচ মশলা রাখার যে আমাদের যে এতে যে কোটোগুলো থাকে রান্নাঘরে, সেগুলো মোটামুটি যেগুলো 6টা দিক থাকবে আর সেগুলো সমান থাকবে, এগুলো হচ্ছে তোমরা নিজেরাই পারবে। আমরা শুরু করি 2 থেকে। পাশের আয়তঘনকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। তো এই আয়তচিত্র দেওয়া রয়েছে, ঠিক আছে, এর কটি তল, কটা ধার, কটা শীর্ষবিন্দু আমাদের বলে দিয়েছি, সেগুলো আমাদের লিখতে হবে। তো চলো দেখা যাক। এই ছবিটা এঁকে নিয়েছি। তো আয়তঘনকার চিত্রের তলগুলি কি কি? আমাদের কটা তল হয় আমাদের বলেছি এর আগে, 6টা তল হয়। তো 6টা তল কি কি দেখো, ABCD, এ একটা তল, EFGH, EFGH অর্থাৎ নিচে একটা তল, মানে উপরের এই তলটা, নিচের একটা তল। ADFE অর্থাৎ ADFE মানে এই পাশের তলটা, তাই তো। আবার BCGH অর্থাৎ এই দিকের তলটা, BCGH এদিকে তলটা। আর আছে
এদিকে আর ওদিকে, তাহলে ABHE অর্থাৎ ABHE এইটা, অর্থাৎ এই যে তলটা, এই সামনে এই তলটা, আর এর ঠিক পিছনে ওপর যে তলটা রয়েছে DCGF এইটা। ঠিক আছে, তাহলে এই 6টা তল আমাদের হয়ে গেল। ধার করা থাকে মোট 12টা। এই AB, BC, CD, DA 4টে ধার হয়ে গেল উপরের। আচ্ছা, এবার হচ্ছে EF, FG, EG, GH এইটা, HE এইটার এইটা, AE এইটা আর এইটা, DF এইটা এইটা, BH এইটা এইটা, আর CG এই জিনিসের এই পার্টটা এইটা। তাহলে এতগুলো আমাদের তল হলো। আর শীর্ষবিন্দু কটা হয়? 1 2 3 4 5 6 7 8টা শীর্ষবিন্দু, ABCDEFGH শীর্ষবিন্দু। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, একটি সমকোণী চৌবলের মাত্রা হয় 3টি, তল হয় 6টি, ধার হয় 12টি, আর শীর্ষবিন্দু হয় 8টি। ঠিক আছে, বুঝতে পেরেছ? 3 দাগ। একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো, এটা যদি একটা ঘর হয়, সবসময় সবসময় মনে রাখবে যে সব থেকে লম্বা বস্তু কিন্তু ঘরের এই কোণা থেকে এই কোণা রাখা যায়, সব থেকে বড়। দেখবে যদি এই বস্তুটা এখানে রাখো সব ছোট হয়ে যাবে, কিন্তু এই সব থেকে বড় রাখতে গেলে তোমাকে এই কোণাকুনি রাখতে হবে। অর্থাৎ কি বোঝাতে চাইছে, যে এই আয়ত ঘনটার যদি কর্ণের দৈর্ঘ্য আমরা বার করতে পারি তাহলে কিন্তু এর উত্তরটা হয়ে যাবে। তাহলে আমাদের এইভাবে বুঝে নিতে হবে যে এটা কিন্তু কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তো অঙ্কটা করা যাক, চলো। সমকোণী চৌপলের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার ও উচ্চতা 3 মিটার। অতএব ঘরটির কর্ণের দৈর্ঘ্য, আমাদের সূত্র জানা আছে কি, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তাই তো? আমরা করে ফেলি। 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মিটার। 5 স্কোয়ার করলে 25, 4 স্কোয়ার করলে 16, 3 স্কোয়ার করলে 9। তাহলে 25 যোগ 16 যোগ 9 যোগ করে দেখা যাচ্ছে √50 মিটার হচ্ছে। তো 50টা তো রুট করা যায় না, ভাঙাচ্ছে এপারে। 50কে 5 দিয়ে ভাগ করলে হয় 10, 5 দিয়ে 10কে ভাগ করলে হয় 2, তাহলে 5 5 2। তার মানে কি, এই আমাদের রুটের নিয়ম কি, দুটো জোড়া থেকে একটা বাইরে বেরিয়ে আসে। তো এখানে 5টা জোড়া রয়েছে, তাহলে 5টা বাইরে বেরিয়ে যাবে, আর 2-এর যেহেতু জোড়া নেই তাহলে √2টা বসে যাবে, তাহলে 5√2 মিটার। ঠিক আছে, তাহলে আমরা উত্তর লিখব, ওই ঘরে সবচেয়ে বড় 5√2 মিটার লম্বা দণ্ড রাখা যাবে। বুঝতে পেরেছ? খুবই সহজ অঙ্ক ছিল। 4 দাগ। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। দেখো, এখানে কিন্তু ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলেছে, অর্থাৎ ঘনকের তো যে কটা তল থাকে তোমার সবকটাই একই থাকে, 6টা তল সবকটাই একই। তাহলে একটা তলের ক্ষেত্রফল বলছে 64 বর্গমিটার, তাহলে তার আয়তন কত? অর্থাৎ আমাদের আয়তনের সূত্র কিন্তু A3। তাহলে আমরা যদি এর মানটা বার করে নিতে পারি, অর্থাৎ যদি একটা দৈর্ঘ্য যদি বার করে নিতে পারি, তাহলে আয়তন বার করতে পারবো। তো আমরা কী লিখব, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। তো একটা ঘনকের যে তল, একটা যে তল, ধরো এটা একটা ঘনক, ঠিক আছে, মনে করছি এটা একটা আয়ত ঘনক, কিন্তু মনে করছি এটা ঘনক। তাহলে এর একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে, এইটাকে ক্ষেত্রফল। তাই এটা যদি একটা ঘনকের তল তো একটা দেওয়া রয়েছে, তাহলে এই ঘনক তো একটা নিজের, এই যদি উপরের যে তলটা, এই তলটা তো এটা একটা তো বর্গক্ষেত্র হবে, কারণ এটাও বর্গক্ষেত্র, এটাও বর্গক্ষেত্র, এটাও বর্গক্ষেত্র হয়ে থাকে ঘনকের ক্ষেত্রে। তাহলে যদি বর্গক্ষেত্র হয়ে থাকে, তাহলে এই বর্গক্ষেত্রের সূত্র কি, আমরা কি জানি যে বাহু স্কোয়ার হলে আমাদের বর্গক্ষেত্র হয়, তাই তো? তাহলে একটা বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, যদি আমরা √ করি তাহলে তার বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা সেটাই করব। তাহলে অর্থাৎ ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সমান √ √64 মিটার।
তাহলে 8 মিটার, 8 আর 8 গুণ করে তবেই 64 হয়। তাহলে 8 পেয়ে গেলাম, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আয়তনটা বার করতে আমাদের খুব সহজ হয়ে যাবে। তাহলে অতএব ঘনকটির আয়তন সমান সমান 8-এর কিউব, কারণ সূত্র ছিল কি এ কিউব বা বাহু কিউব। তাহলে এ কিউব ঘনমিটার, আয়তন কিন্তু ঘনমিটার হয়, ঠিক আছে। একটা দৈর্ঘ্য সবসময় মিটার হয়, ক্ষেত্রফল বর্গমিটার, আর আয়তন কিন্তু ঘনমিটার, ঠিক আছে। তাহলে 8-এর কিউব হলে ঘনমিটার হলো। তাহলে 8 মানে কি 3টে 8-এর গুণ, 8 × 8 × 8 ঘনমিটার। তা 3টে 8 গুণ করলে হবে 512 ঘনমিটার। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম ঘনকটির আয়তন 512 ঘনমিটার, ঠিক আছে। 5 দাগ, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসেব করে দেখি, ঠিক আছে। তো চলো করা যাক। যেহেতু কত লম্বা আমি জানি না, তাই আমি এটা এক্স ধরে নেব। তাহলে মনে করি খালটি এক্স মিটার লম্বা, ঠিক আছে। আর এখানে খালটির প্রস্থ দেওয়া আছে 2 মিটার ও উচ্চতা দেওয়া আছে 8 ডেসিমিটার। এবার অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো, আমি এখানে এক্স ধরেছি মিটারে, প্রস্থ ধরেছি মিটারে, কিন্তু উচ্চতা ডেসিমিটারে আছে। তাহলে আমরা একই ফিগারে আনতে গেলে আমাদের কিন্তু ওটাকে মিটারে ট্রান্সফার করতে হবে, কারণ একক যদি সমান না করা হয় তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে 8 ডেসিমিটার সমান সমান কি 0.8 মিটার, কারণ ডেসিমিটার থেকে মিটার এক ঘর বাঁ দিকে চলে যাবে, দশমিক একটা সরে যাবে, তাই তো। তাহলে এইগুলো তোমরা তো ক্লাস 5-6 শিখে এসছো, আশা করি এগুলো বলতে লাগবে না, 6-7 শিখে এসছো। তো ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে আমাদের এক ঘর এগিয়ে যায়। তাহলে 8 ডেসিমিটারটা ছিল 0.8 মিটার হয়ে গেল। এবার আমাদের কি বলেছে যে 240 কি ঘনমিটার মাটি কাটা। ঘনমিটার মানে কি বলো তো, এইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। 240 ঘনমিটার মানে কিন্তু এটা আয়তন বোঝাচ্ছে। ঘন মানে কি আয়তন, তাহলে এটা আমাদের আয়তন দেওয়া আছে 240। তাহলে আমরা এখানে চওড়া মানে প্রস্থ পেয়ে গেছি, আর উচ্চতাটাও পেয়ে গেছি, গভীর মানে উচ্চতা, আর আমরা দৈর্ঘ্য আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে আমার উত্তরটা ইজিলি হয়ে যাবে। তাহলে শর্তানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান আয়তন আমরা জানি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে 2, আর উচ্চতা হচ্ছে 0.8 সমান সমান 240, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কী হবে, 240টা এবার চলে যাবে, আর এই 240টা থাকবে উপরে, আর এই 2 ইন্টু এই ক্যালকুলেশনটা আমি তোমার এখানে ফ্রেশভাবে করে দিচ্ছি, আমাদের সুবিধা হবে। এক্স ইজ ইকাল টু 240টা রইল ইন্টু এই 2টা নিচে চলে যাবে, তাই তো, নিচে চলে যাবে, আর 0.8 যেটা আছে এই 0.8 নিচে চলে যাবে, তাই তো, বুঝতে পেরেছ। কারণ এখানে গুণ ছিল, এবারে ভাগ হবে। এবার 0.8 10 তুলে দাও, দিলে তাহলে উপরে 10 হয়ে যাবে, একটা 10 পর এক ঘর আছে। তাহলে এবার কী হবে, কাটাকুটি করব। তাহলে 2 দিয়ে এটা কাটি, 2 দিয়ে এটা হবে 5, 5 দুগুণে 10, তাই তো। আর 8 দিয়ে 40 কাটলে, 8 দিয়ে 240 কাটলে 3 8 24 30, ঠিক আছে। তাহলে 5 × 30 মানে 150, ঠিক আছে, বুঝতে পেরেছ। ওকে, তাহলে এটা গেল 150। তাহলে এক্সের মান কত পেলাম আমরা 150, আমরা তো এক্স ধরেছিলাম কি এক্স মিটার লম্বা, তাহলে খালটি 150 মিটার লম্বা, বুঝতে পেরেছ। নেক্সট 6 দাগ, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য দেখা আছে 4√3 মিটার। তাহলে আমাদের এখান থেকে সবসময় খেয়াল রাখতে, কর্ণের দৈর্ঘ্য থেকে আমাদের কী আনতে হবে, আমাদের বাহুর দৈর্ঘ্য আনতে হবে। বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা সমতলের ক্ষেত্রফল সূত্র ফেলে দেবো, দিলেই হয়ে যাবে। চলো, তো প্রথমে লিখছি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, যেটা আমাদের দেয়া রয়েছে। অতএব মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ সেমি, ধরতেই পারি। তাহলে আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কী পেয়েছিলাম, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা পেয়েছিলাম √3 × a। দেখো এখানে আছে, এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 × বাহুর দৈর্ঘ্য, তাই তো। √3 × বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি এই বাহুর দৈর্ঘ্যটা এ ধরেছি। তাহলে মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ সেমি। তাহলে শর্তানুসারে √3 × a সমান সমান 4√3, √3 কেটে গেল, তাহলে এ সমান সমান হলো 4। এবং এরকম তোমরা না কেটে এ সমান সমান √3 যদি ভাগ করে দিতে পারো তাতেও কেটে যাবে, একই ব্যাপার। তাহলে এর মান কত হলো 4। তাতে ঘনকটির বাহুর দৈর্ঘ্য পেলাম 4 সেমি। আর আমাদের কী বার করতে হবে, আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 × a²,
কারণ এই 6 ইন্টু এ স্কোয়ার, আমাদের সূত্র ছিল 6a স্কোয়ার, 6 ইন্টু এ স্কোয়ার মানে এ মানে এখানে 4 স্কোয়ার বর্গ সেমি, 6 ইন্টু 4 স্কোয়ার মানে 16, তাহলে 6 ইন্টু 16, 6 16 96, 96 বর্গ সেমি আমাদের সমতলের ক্ষেত্রফল। খুবই ইজি অঙ্ক, ঠিক আছে। নেক্সট 7 দাগটা দেখা যাক। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসেব করে লিখি। তাহলে একটা ঘনকের ধারগুলোর দৈর্ঘ্য সমষ্টি বলেছে 60 সেমি, তাহলে ঘনফল ক্ষেত্রফল আমাদের ঘনফল বার করতে হবে ঘনকের। তো দেখো আমরা ঘনকের কটা ধার জানি, 12টি। তো তাহলে আমরা জানি ঘনকের মোট ধারের সংখ্যা 12টি, ঠিক আছে। তাহলে একটি ধারের দৈর্ঘ্য তাহলে কি 12 দিয়ে ভাগ হবে তো, হ্যাঁ 12টা ধারের দৈর্ঘ্য যদি 60 হয় তাহলে একটা দৈর্ঘ্য 60 দিয়ে ভাগ হবে, তাহলে একটি 12 দিয়ে ভাগ হবে, তাহলে একটি ধারের দৈর্ঘ্য সমান সমান 60/12, 60কে 12 দিয়ে ভাগ করলে হবে 5 সেমি, 5/60। তাহলে আমরা একটি ধারের দৈর্ঘ্য মানে কি আমরা এর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই ঘন আয়তনে সূত্র ফেলে দিলেই হয়ে যাবে। তাহলে অতএব ঘনকটির আয়তন সমান সমান a কিউব অর্থাৎ 5-এর কিউব, তাহলে 5-এর কিউব ঘন সেমি, তাহলে 5 5 5 গুণ করো, 5 5 25, 5 25 125, তাহলে 125 ঘন সেমি। তাহলে ঘনকটির ঘনফল 125 ঘন সেমি। একদম ছোট ছোট অঙ্ক, খুব সুন্দর এবং সহজ। 8 দাগ। যদি একটি ঘনকে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসেব করে লিখি। তো এখানে 6টা পৃষ্ঠতলের মোট সমষ্টি বলেছে, তাহলে একটা পৃষ্ঠতল যদি বার করতে চাই 6 দিয়ে ভাগ করে দেবো, এটা দিলে একটা পৃষ্ঠতল বেরোবে, সেখান থেকে আমরা এ বার করব অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বার করে নেবো, সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য কিউব করে দিলে ঘনকটির আয়তন বেরিয়ে যাবে। সব একদম সেম টাইপের অঙ্ক। তাহলে আমরা কী লিখব, প্রথমে ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি সমান সমান 216 বর্গ সেমি। অতএব একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, 216 ভাগ 6, তো 216কে যদি 6 দিয়ে ভাগ করি কত হবে, 36 বর্গ সেমি হয়েছে। এবার আমরা যদি একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি এই পৃষ্ঠতলটা এর ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে একে কী হবে, এটা তো বাহু স্কোয়ার, তাহলে এটাকে রুট ওভার করলে আমরা বাহু পেয়ে যাব। তাহলে অতএব ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ওভার 36 সেমি। 36কে রুট করলে হয় 6, কারণ 6 6 36, তাহলে 6 সেমি পেয়ে গেলাম একটি বাহুর দৈর্ঘ্য। অতএব ঘনকটির আয়তন কত হবে, তাহলে এ কিউব অর্থাৎ 6-এর কিউব, তো 6-এর কিউব ঘন সেমি সমান সমান 216 ঘন সেমি। বোঝা গেল। এরপরে 9 দাগ। একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে বার করি। তো সমকোণী চৌপলে আয়তন দেওয়া আছে, তাকে সমানভাবে কাটা হবে, কেটে দুটো ঘনক তৈরি হবে, তাই তো। তো চলো করা যাক। সমকোণী চৌপলটির আয়তন 432 ঘন সেমি, ঠিক আছে। এবার এই সমকোণী চৌপলটা যখন আমরা দুটো ভাগে ভাগ করবো তখন একটা ঘনক হয়ে যাবে, তাহলে এক একটি ঘনকের আয়তন আমাদের বার হয়ে যাবে। তাহলে লিখবো অতএব একটি ঘনকের আয়তন, বা লিখতে পারো এক একটি ঘনকের আয়তন সমান সমান 432কে 2 দিয়ে ভাগ করতে হবে, 432কে 2 দিয়ে ভাগ করলে হবে 216 ঘন সেমি। 216 ঘন সেমি হয়ে গেছে। এবারে আমরা সূত্রে ফেলে দেবো, কারণ একটি ঘনকের আয়তন যদি দেওয়া থাকে তাহলে আমরা কী বার করবো, আমরা তো তার বাহু দৈর্ঘ্য বার করতে হবে। তো বাহু দৈর্ঘ্য বার করতে গেলে তো আমাদের বাহু দৈর্ঘ্য আমরা জানি কি এ কিউব, তো আমরা লিখবো শর্তানুসারে এ কিউব সমান সমান 216, আর ব্যাকেটে লিখে দেবো এ সমান সমান ঘনকের বাহু দৈর্ঘ্য। এটা করতে পারি, অথবা তোমরা এটা যদি না লেখো এখানে লিখে নিতে পারো, মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ সেমি, লিখে নিতে পারো। মনে করি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি, তাহলে শর্তানুসারে দিয়ে লিখতে পারো। আর যদি সেটা না লেখো তাহলে ব্র্যাকেটে লিখে দিলাম যে এ সমান সমান ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটাও চলবে।
তাহলে এ কিউব সমান সমান 216। তাহলে এ সমান সমান কী হবে, কিউব রুট 216, কারণ এই এটা কিউব আছে এপারে এলে কিউব রুট হয়ে যাবে। তো কিউব রুট মানে কি, এর ভিতরে 216কে ভাঙো, দেখো 3টে 6 পাবে, 6 6 6। যখন বর্গ হয় তখন দুটো থেকে একটা বাইরে বেরিয়ে আসে, আর যখন কিউব রুট হয় তখন 3টে থেকে একটা বাইরে বেরিয়ে আসে। তাহলে এ সমান সমান কত পাবো আমরা, 6। 3টে 6 ছিল, একটা 6 বেরিয়ে গেল, এ সমান সমান 6। তাহলে এ আমরা কী ধরেছিলাম, ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। ধারের দৈর্ঘ্য মানেই তো বাহুর দৈর্ঘ্য, তাই না? এবারে আমরা এই ভিডিওর আজকে শেষ অঙ্ক 10এরটা করবো, করে আমরা ভিডিওটা শেষ করব। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে হিসেব করে লিখি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, অর্থাৎ যে বাহুটা ছিল তাকে 50% কমানো হলো, মানে কি, তাকে অর্ধেক করা দেওয়া হলো। এইটা যদি বাহুর দৈর্ঘ্য হয় তো একে অর্ধেক করে দিলে 50% কমে যায়। তো সেটাই বলছে কি, সমান আয়তন মূল ঘনক অর্থাৎ যে ঘনকটা আগে ছিল তার ঘনক, আর পরিবর্তিত ঘনক অর্থাৎ 50% কেটে দেওয়ার পরে যে ঘনক, তার ঘনফল বার করতে হবে, অর্থাৎ তাদের অনুপাত মানে আয়তন বার করতে হবে, আয়তনের অনুপাত বার করতে হবে। তো চলো করা যাক। প্রথমে আমরা লিখব কি, মনে করি মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। ঠিক আছে, মূল ঘনক অর্থাৎ যেটা বড় ঘনক যেটা প্রথমে ছিল সেটাকে আমরা ধরে নিলাম, মনে করি মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে অতএব আয়তন কত হবে, এ কিউব ঘন একক, তাই তো? তাহলে এই পর্যন্ত আমার একটা আয়তন পেয়ে গেলাম, প্রথমটার আয়তন, মূল ঘনকের আয়তন পেয়ে গেলাম। এবার আমরা বাহুর দৈর্ঘ্যটা অর্ধেক করাবো। আবার বাহুর দৈর্ঘ্য 50% কমালে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে a/2 একক, তাই তো? কারণ 50% কমে দিলে কত, 2 ভাগ হয়ে যাবে, তাহলে a/2 একক। তাহলে আয়তন হবে সমান সমান a/2 এর হোল কিউব, তাই তো? a/2 এর হোল কিউব। তাহলে a/2 এর হোল কিউব যদি হয় তাহলে এটা হোল কিউব করলে কত হবে, a কিউব উপরে আর নিচে 2 2 2 গুণ করলে 8, তাহলে a/3/8 ঘন একক। তাহলে প্রথম যে মূল ঘনক ছিল তার a কিউব ঘন একক হয়েছিল, দ্বিতীয় ঘনকটা হয়েছে a/3/8 ঘন একক। তাহলে আমাদের অনুপাত বার করতে হবে। তাহলে অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত এটা ইস্টু এটা, তাহলে a কিউব ইস্টু a/3/8। এবার এই উপরে a কিউব কেটে গেল, তাহলে উপরে এখানে আছে 1, এটা আছে 1/8। এবার এটাকে আমাদের সিম্পলিফাই করার জন্য কী হবে, এর সঙ্গে 8 গুণ করে দেবো, এর সঙ্গে 8 গুণ করলে হয়ে যাবে 8, এর সঙ্গে 8 গুণ করলে এই 8 কেটে গিয়ে হয়ে যাবে 1, তাই তো? বা এটা তোমরা উল্টে দিতে পারো, যে এটা যেটা ভাগ থাকে সেই ভাগটা এখানে উল্টে যায়, এই 8টা এখানে ভাগ আছে, এটা গুণ হয়ে যাবে, তাহলে 8 আর 8:1, তাহলে 8:1 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে এই ভিডিওতে আমরা এই কোষে দেখি 4-এর 10 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। এর পরবর্তী পার্টে আমরা 11 থেকে অঙ্কগুলো শুরু করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দেবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আবার পেয়ে যাও। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। তোমরা মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো, আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।